বাফুফে নির্বাচনে ২১ পদের জন্য ৪৯ জন জমা দিয়েছেন মনোনয়নপত্র। নির্বাচন কমিশন খতিয়ে দেখছে কারা কারা ভোটের যোগ্য। বয়স ২৫-এর কম কিনা, উনি ফৌজদারি মামলায় অপরাধে সাব্যস্ত হয়েছেন কি হন নাই, এই মর্মে ওনার বক্তব্য কি, উনি হ্যাঁ বলেছেন না বলেছেন, এটা আমাকে দেখতে হবে। সাফল্যের কারিগর গোলাম রাব্বানী ছোটন। বয়সভিত্তিক ফুটবলে বাংলার মেয়েদের ৯টা শিরোপা তার অর্জন। টাইগারদের টেস্ট দলে নিয়মিত হতে চান আমিনুল বিপ্লব। লঙ্কা সফরের জন্য নিজেকে তৈরি করছেন যতটা সম্ভব। আলটিমেটলি প্রত্যেকটা প্লেয়ারের একটা গোল থাকে যে রেড বল ক্রিকেট খেলার জন্য, তো আমার সেটা আছে। যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করব। লঙ্কান ব্যাটিং অর্ডারে বেশিরভাগই ডানহাতি ব্যাটসম্যান। মুস্তাফিজ হবে তুরুপের তাস মনে করে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের সেঞ্চুরি। সুইডেনের বিপক্ষে পর্তুগাল ২ গোলে জয়ী। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ৩ অক্টোবর ফুটবল ফেডারেশন নির্বাচনে ২১ পদের জন্য ৪৯ জনের মনোনয়নপত্রের বিপক্ষে কোনো আপত্তি ওঠেনি। এবারে নির্বাচন কমিশন নেমেছে প্রার্থীর যোগ্যতা যাচাই বাছাইয়ের কাজে। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিদের করোনা সতর্কতা নিয়ে আপত্তি আছে কমিশনের। নির্দেশ আছে সবার মাস্ক ব্যবহার করার। উপলব্ধি রিপোর্ট। মনোনয়নপত্র তোলা থেকে শুরু করে জমা দেওয়া, করোনা সতর্কতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিদিনই ফুটবল ফেডারেশনে বাড়ছে প্রার্থী সমর্থকদের এমন উপস্থিতি। করোনা ভাইরাসের কারণে ৫ মাসেরও বেশি সময় নির্বাচন পিছিয়ে গেলেও এসব ছবিতেই পরিষ্কার করোনা ইস্যুতে আদৌ খুব একটা সতর্ক নয় ভোটাভুটিতে সংশ্লিষ্টরা। ৩ অক্টোবর নির্বাচনের আগ পর্যন্ত এমন জনসমাগম হবে ধরেই কদিন আগেই করোনা সতর্কতা দিয়ে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নতুন করে আবারও এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার নির্দেশ কমিশনের। ভিড়ভাড়টা সেটা অ্যাভয়েড করা উচিত। নীতিমালা হচ্ছে আপনি মাস্ক পরে থাকবেন, এটা হচ্ছে ১ নম্বর সতর্কতা। দ্বিতীয় হচ্ছে আপনি করমর্দন করবেন না, গলাগলি করবেন না, এবং একজন থেকে আরেকজন একটা দূরত্ব বজায় রেখে চলবেন। দূরত্বটা এই জন্য যে যদি আপনি কারো কাছে চলে আসেন, সেও জানেন না তার কাছে ভাইরাস আছে কিনা, সেটা আপনার কাছে সংক্রমিত হতে পারে। বাফুফে নির্বাচনে ২১ পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৯ জন। নমিনেশন পেপারে আপত্তির দিনে কারো বিরুদ্ধে কেউ কোনো আপত্তি তোলেনি। আজকে মনোনয়নপত্রের উপর আপত্তি দাখিল করার সময় নির্ধারিত ছিল ৩টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো আপত্তি দাখিল হয় নাই। যেহেতু কোনো আপত্তি আসে নাই, সেহেতু বাছাই পর্ব আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো আশা করছি। আপত্তির বাধা টপকে এখন বৈধ প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে তার আগে গঠনতন্ত্রে ৪টা বিধি মেনে সবার মনোনয়নপত্র যাচাই করবে কমিশন। বয়স ২৫-এর কম কিনা কিংবা ৭২-এর বেশি কিনা আমাকে দেখতেই হবে। উনি বাইরে নিবাসী কিনা এই প্রশ্নের জবাব হ্যাঁ দিয়েছেন না দিয়েছেন, এটা আমাকে দেখুন। যদি বলেন যে হ্যাঁ, তাহলে তো আমাকে চিন্তা করতে হবে যে উনি প্রার্থী হতে পারবেন কিনা। উনি ফৌজদারি মামলায় অপরাধে সাব্যস্ত হয়েছেন কি হন নাই, এই মর্মে ওনার বক্তব্য কি, উনি হ্যাঁ বলেছেন না বলেছেন, এটা আমাকে দেখতে হবে। উনি ফুটবলের সাথে সম্পৃক্ত আছেন, এই প্রশ্নের জবাব উনি কি দিয়েছেন, এই ৪টে জিনিস আমাদেরকে দেখতে হবে। জমা দেবার পর থেকেই শুরু হয়েছে নমিনেশন পেপার প্রত্যাহারের সময়। চলবে ১২ই সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত। ১৩ই সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তখনই পরিষ্কার হবে আসলেই বহুল আলোচিত বাফুফে নির্বাচনে কারা কারা লড়াই করবেন। উপলব্ধি ৭১, ঢাকা। তার ছোঁয়ায় বদলে গেছে দেশের নারীদের ফুটবল। এসছে একের পর এক সাফল্য। বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ে বড় শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। সাফল্যের পেছনের এই কারিগর কোচ গোলাম রাব্বানী ছোটন। বয়সভিত্তিক ফুটবলে এই কোচের অধীনে ৯টা শিরোপা জিতেছে বাংলার মেয়েরা। রহমান পেয়ারের রিপোর্ট। বিষাদের নীলিমা চিরে আসার খোঁজ, সকল বাধার শিকল ছিন্ন করে স্বপ্নময় প্রহরে বাংলার মেয়েরা। দেশ থেকে দেশান্তরে ছুটছে ওদের জয় রথ।
বর্ণিল আনন্দে তৈরি হয় ঘোর লাগা সময়। নেপথ্যের নায়ক কোচ গোলাম রব্বানী ছোটন, যিনি পরিশ্রমী মানুষের প্রতিমূর্তি। তিনি শুধুই একজন কোচ নন, একজন অভিভাবকও। বাবার মতোই আগলে রাখেন ফুটবলারদের। I am feeling excellent. Girls did very well. I would like to thanks our girls and I would like to salute our girls. They did very well. 2009 সাল থেকে বাংলাদেশের মেয়েদের ফুটবল নিয়ে তার সাহসী লড়াই শুরু। অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 হয়ে সিনিয়র জাতীয় দলে একাধারে কাজ করছেন গোলাম রব্বানী। অদম্য গতিতে ছুটছেন, সাফল্য পাচ্ছেন একের পর এক। উড়েই চলেছে জয়ের নিশান। যদি আপনি দেখেন যে ধারাবাহিকতা তাদের পারফরমেন্স, তাহলে এখন আমরা 14তে ছিলাম আমরা সাউথ এশিয়ার সেরা, আমরা 16-18তেও সাউথ এশিয়ার সেরা। তো এরা যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা মাঠে যেভাবে প্রমাণ করতেছে, আমরা অবশ্যই আশা করি যে আমরা এশিয়া একটা শক্তিশালী টিম যদি এইভাবে চলতে থাকে। সব খেলা মিলেই কোচদের মধ্যে এ মুহূর্তে দেশের সবচেয়ে বড় তারকাদের একজন গোলাম রব্বানী ছোটন। তার হাত ধরেই যে বদলে গেল দেশের নারী ফুটবল। ছোটনের কোচিংয়ে নারী ফুটবল এখন এমন পর্যায়ে অনেকে বিশ্বকাপ খেলারও স্বপ্ন দেখেন। রহমান পেয়ার, 71। টি-20 ক্রিকেট দিয়ে জাতীয় দলের নাম তুলেছেন লেগ স্পিনার আমিনুল বিপ্লব। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টের সাদা পোশাক গায়ে জড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন। বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলন পর্বে ব্যাটসম্যানদের বিপক্ষে বল করার সুযোগ পেয়ে বেশ উপকার হচ্ছে মনে করেন বিপ্লব। শামসুল আরিফিনের রিপোর্ট। যে কোনো সময় লঙ্কা সফরের দল ঘোষণা। ক্যাম্পের সময় ঘনিয়ে এসেছে। খুলনা ছেড়ে স্পিনার মেহেদী মিরাজ মিরপুরে পৌঁছাতে পেরেছেন। টেস্ট একাদশের নিয়মিত স্পিনার লঙ্কা যাত্রায় যাত্রী হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। তবে টেস্ট ক্রিকেট নিয়ে দেশের নবীন লেগ স্পিনার বিপ্লবের মনে আছে আরেক বিপ্লব। নর্মালি ব্যাটসম্যান ছাড়া বোলিং করলে যেটা হয় নিজের ব্যাপারে জানা যায় না, বাট ব্যাটসম্যানের সাথে থাকলে ব্যাটসম্যানের এগেনস্টে বোলিং করলে বোঝা যায় নিজের স্ট্রেংথটা, যে কোথায় বোলিং করতে হবে, আমার কোন জায়গাগুলো ল্যাকিংস আছে। তো এই জায়গাগুলোতে ব্যাটসম্যানের সাথে বোলিং করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। প্রথম দিকে সবারই একটু অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়েছিল, বাট আস্তে আস্তে যখন আমরা প্র্যাকটিস কয়েকদিন ধরে রেগুলার করা শুরু করেছি, দেন আমরা সবাই এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি। খুলনা ছেড়ে নুরুল হাসান সোহানও মিরপুরে। সুদর্শন এই উইকেট কিপার ব্যাটসম্যানের যদিও লঙ্কা যাত্রার সম্ভাবনা শূন্যের কোটায়, তারপরও পরিশ্রমের ঘাটতি রাখছেন না এই তরুণ। যেমন মিরপুরে ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে পারার সুবিধার কথা বলছিলেন বিপ্লব। আলটিমেটলি প্রত্যেকটা প্লেয়ারের একটা গোল থাকে যে রেড বল ক্রিকেট খেলার জন্য, তো আমার সেটা আছে। যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করব। বুধবার যারাই মাঠে এসেছেন সবার মাঝেই ছিল স্বস্তির ছায়া। ওরা এখন জানে করোনা নামের বিষ ওদের শরীরে নাই। ক্রিকেট বোদ্ধাদের ধারণা এখন থেকে অনুশীলনে আরো বেশি মনোযোগী হতে পারবে টাইগার ক্রিকেটাররা। শামসুল আরিফিন, 71। তামিম ইকবালকে টেস্টে সবচেয়ে বেশিবার আউট করেছেন কোন বোলার? উত্তর জানেন এমন ভক্তের সংখ্যা খুব বেশি হওয়ার কথা নয়। মুস্তাফিজ সবচেয়ে বেশিবার কার উইকেট নিয়েছেন? বাঁহাতি নাকি ডানহাতি কোন ধরনের ব্যাটসম্যানদের বিপক্ষে মুস্তাফ বেশি সফল? এই তথ্যগুলো আপনাদের জন্য এক করার চেষ্টা করেছেন দেব চৌধুরী। সেন্টার উইকেটে তামিম মুস্তাফিজ। শ্রীলঙ্কা সফরে মুস্তাকে দিয়েই টাইগারদের বোলিং শুরু হবে কিনা এখনই বলা যাচ্ছে না। তবে তামিম ইকবাল যে ওপেনই করবেন সেটা নিশ্চিত। দেশের সেরা ওপেনারকে বল করা মানে শেখা মুস্তাফিজের জন্যও চ্যালেঞ্জ, আর ফিসকে খেলা মানে স্কিলের পরীক্ষা ব্যাটিং ঝালাই। নেট সেশনে ব্যাটে বলে দেশের অন্যতম সেরা দুই পারফর্মারকে একসাথে অনুশীলন করতে দেখেই মনে হলো বাঁহাতি বোলারদের বিপক্ষে তামিমের ট্র্যাক রেকর্ড আসলে কেমন। তথ্য ঘেটে দেখা গেল বাঁহাতিদের বিপক্ষে তামিমের ট্র্যাক রেকর্ড বেশ ভালো। পেস কিংবা স্পিন ভেটরি ছাড়া কেউই খুব একটা পাত্তা পাননি। তবে বাঁহাতিদের মধ্যে নিউজিল্যান্ডাররাই তামিমকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। তামিমের ক্যারিয়ার গ্রাফে অবশ্য ডানহাতি পেসারদের যথেষ্ট প্রভাব। মুস্তাফিজদের সহজে খেললেও ডানহাতিরা তামিমকে বেশ ভালো পরীক্ষাতেই ফেলেছেন। ডেল স্টেইনের বিপক্ষে তামিমের রেকর্ড সবচেয়ে দুর্বল, গড়ে 6 রানও করতে পারেননি। দিলরুয়ান পেরেরা কিংবা ড্যারেন স্যামিরাও তামিমের কাছে বরাবরই সমীহ পেয়েছেন। পরিসংখ্যান সেটাই বলছে।
মুস্তাফিজের ক্যারিয়ারে টেস্ট উইকেটই মোটে 28টা, সেখানে 60 ভাগেরও বেশি উইকেট ডানহাতি ব্যাটসম্যানদের। আর শ্রীলঙ্কার টপ অর্ডারেও এখন কমপক্ষে 4 জন ডানহাতি ব্যাটসম্যান খেলেন। হয়তো এই কারণেও মুস্তাফিজকে একাদশে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। দেবচৌধুরী, 71। অসাধারণ অনেক ব্যাটসম্যানকেই দেখেছেন। বড় বড় ব্যাটসম্যানরা যে ব্যাট দিয়ে খেলে সেটা কোত্থেকে এলো সেই গল্প হয়তো জানা আছে। তবে চোখের সামনে অনবদ্য সব ইনিংস উপহার দেওয়া ব্যাটসম্যানরা পর্দার আড়ালে যাকে ধন্যবাদ দেন সেই ব্যাটের ডাক্তার রাম বান্ধারিকে জানা আছে আপনার? মনে মনে হয়তো এও ভাবছেন ডাক্তার তো দেখেছেনই, বাইক ডক্টরও চেনেন, কিন্তু এই ব্যাটের ডাক্তার ব্যাপারটা আসলে কি? বিস্তারিত মাহাদি হাসানের কাছে। যে কোনো লড়াইয়ে প্রয়োজন দক্ষ সৈনিক, তবে সেই সৈনিক যত বড় বীরই হোক না কেন তার অস্ত্রটাও তো শানিত থাকা চাই। ক্রিকেটের ময়দানে কিংবদন্তির কাব্য লেখা মহানায়কেরা বরাবরই খুঁতখুঁতে তাদের ব্যাট নামক তরবারির ব্যাপারে। গল্পের ভেতরেও থাকে অনেক অদেখা গল্প। দুনিয়া কাঁপানো ব্যাটসম্যানদের ব্যাটকে আরো শানিত করার কাজটা যিনি করেন তিনি বেঙ্গালুরুর রাম বান্ধারি। শুধু ভালো ব্যাট দিয়ে খেললেই তো হয় না, সেটাকে ব্যালেন্স করা, ব্যাটসম্যানদের উপযোগী করা, সেই কাজটাই করে থাকেন ব্যাট ডক্টর নামে বিখ্যাত লোকটা। 60-এর রাম বান্ধারির ক্লায়েন্টদের মধ্যে ছিলেন সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এমনকি হেইডেন রিকি পন্টিং এর মতো ক্রিকেটাররা। আর হালের বিরাট কোহলি, MS ধোনিরা তো আছেনই। এক অর্থে বলা যায় পারফেক্ট একটা ব্যাটের জন্য পুরো ভারত দল ঐতিহ্যগতভাবে তার উপরেই নির্ভরশীল। সচিন তেন্ডুলকার কা ব্যাট মে স্পেশালিস্ট এই হ্যায়, ব্যাটের ব্যাপারে সবচাইতে খুঁতখুঁতে ছিলেন সচিন। তার ব্যাট বানাতে সবচাইতে বেশি সময় লাগতো। मैं उनका फुटवर्क देख के फिर भी थोड़ा थोड़ा तो इधर उधर चेंज करना ही पड़ता है। সামান্য ব্যালেন্সিং তো যে কেউ করতে পারে, এমন ভাবলে ভুলই করবেন। আগে একজন ব্যাটসম্যানের খেলা গভীরভাবে পর্যবেক্ষণ করেন রাম বান্ধারি। তার ফুটওয়ার্ক, ব্যাট ধরার রকম, অ্যাটাকিং নাকি ডিফেন্সিভ, সবকিছু পর্যালোচনা করে তৈরি করেন সেই খেলোয়াড়ের উপযোগী অস্ত্রটা। এক একটা ব্যাট মডিফাই করতে 5 থেকে 6 ঘন্টা নাকি লেগে যায়। গলি ক্রিকেটের গণ্ডি পেরোতে পারেননি, তবে ক্রিকেট বরাবরই ছিল বেঙ্গালুরুর ব্যাট ডক্টরের ধ্যান জ্ঞান। সৃষ্টিকর্তার ইচ্ছায় জীবনের চক্র তাকে নিয়ে গেছে ক্রিকেটেরই কাছাকাছি। ভারতীয় ক্রিকেট দলের সাথে পার্টনারশিপ কত কার্যকরী সেটা তো তাদের ব্যাটসম্যানদের পারফরমেন্সই পরিষ্কার। 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ: নিজের উপর ভরসা, ভালো করার জেদ, কাজের প্রতি ভালোবাসা আর জানাশোনা। কর্মের কোনো ছোট বড় নেই, যোগ্যতা আর বিনয় থাকলে একটা মানুষ খুব সামান্য থেকেই যেতে পারে বহুদূর। সেটারই জলজ্যান্ত প্রমাণ রাম বান্ধারি, দ্য ব্যাট ডক্টর। মাহাদি হাসান, 71। ইউএফএ নেশনস লিগেও ফ্রান্সের কাছে ধরাশায়ী হলো ক্রোয়েশিয়া। 4-2 গোলে দাপুটে জয় পেয়েছে ফ্রেঞ্চরা। আর সুইডেনের মাঠে বাজিমাত করেছে CR7 এর পর্তুগাল। 2-0 গোলে তারা হারিয়েছে সুইডিশদের। বিস্তারিত কোহিনুর করার ম্যাচ রিপোর্টে। On match day 2 of the Nations League, tie fitting second against sixth. কিক অফের আগে দুই ম্যানেজার হয়তো আবারও ফিরে গিয়েছিলেন লুঝনিকি স্টেডিয়ামের সেই রাতে। তবে কে ভেবেছিল ফ্রান্সেও হতে যাচ্ছে দৃশ্যের পুনর্মঞ্চায়ন। শুরুতে অবশ্য প্রতিশোধের নেশা ক্রোয়াটদের চোখে। ম্যাচে 16 মিনিটে লভরেনের গোলে গেস্টদের লিড। তবে সে সুখে ভাটা পড়ে প্রথমার্ধেই। দেশমের ভরসার মান রাখেন গেল ম্যাচে পেনাল্টি মিস করা আতোয়ান গ্রিজমান। বার্সেলোনার এই ফরওয়ার্ডের গোলেই ফরাসি শিবিরে স্বস্তি ফেরে। এরপর যোগ করার সময়ে ক্রোয়াট গোলকিপারের বদৌলতে এগিয়ে যায় ফ্রান্স। বিরতির পর ব্রেকালোর গোলে আবারও ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া। তবে ওখানেই শেষ। এরপর লাগাম টানে ফরাসিরা। দ্বিতীয়ার্ধের বাকিটা সময় আধিপত্য দেখিয়ে গেস্টদের জালে গোল করে আরও দুখানা। রাশিয়ান বিশ্বকাপের মতো সেই একই স্কোর লাইন। 4-2 গোলের জয় নিয়ে 3 পয়েন্ট পকেটে পড়ে দেশমের দল। দিনের আরেক ম্যাচে সুইডেনের ডেরায় পর্তুগাল। অপেক্ষার ফল মধুরই হয়। সুইডিশদের ঘর যেন CR7ময়। ছিল সেঞ্চুরির অপেক্ষাটা বাড়ার শঙ্কা, তবে সব উড়িয়ে ইনজুরি থেকে ফিরে ইউভেন্টাস তালিসম্যান রোনালদোর জোড়া গোল। সুপারস্টার ছুলেন ঐতিহাসিক ল্যান্ডমার্ক।
যদিও শুরুটা ছিল বেশ ম্যারম্যারে। প্রথমার্ধের শেষ মুহূর্তে রোনালদোর শতক ছোঁয়া গোলে এগিয়ে যায় পর্তুগাল। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ পর্তুগিজদের হাতে। ম্যাচের 72 মিনিটে আবারও CR7-এর অ্যাটাক। 2 গোলের লিড বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি, খালি হাতেই ঘরে ফেরে সুইডিশরা। কোহিনুর কণা, ৭১। জাতীয় দলের হয়ে বছরে প্রথমবার খেলতে নেমে কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। সুইডেনের বিপক্ষে লক্ষ্য ভেদ করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করেছেন পর্তুগিজ ফরওয়ার্ড। এখন অপেক্ষা শুধু সর্বকালের সেরা গোলদাতা হওয়ার। বিস্তারিত অনিক জাবেরের রিপোর্টে। চেনা বামুনের নাকি পৈতা লাগে না, পায়ের সংক্রমণ থেকে মাঠে ফিরেই নিজের জাত চিনিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে করেছেন ইতিহাস গড়া রেকর্ড। 25 গজ দূর থেকে ফ্রি কিকের এই গোলেই করেছেন সেঞ্চুরি পূরণ। স্বপ্ন পূরণের সাথে সাথে হয়েছে দীর্ঘ 1 বছরের অপেক্ষার অবসান। ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি করেছেন CR7। সুইডেনের বিপক্ষে একাই করেছেন 2 গোল। ইরানের আলী দাইয়ের সর্বোচ্চ 109 গোলের রেকর্ড ছুঁতে রোনালদোর দরকার আর মাত্র 8 গোল। শততম গোল করতে পর্তুগিজ তারকা খেলেছেন 165টি ম্যাচ, আর আলী দাই 109 গোল পূরণ করতে খেলেছিলেন 149 ম্যাচ। রোনালদো ক্যারিয়ারের 57তম ফ্রি কিক থেকেই করেছেন স্বপ্ন পূরণ। সেই সাথে পর্তুগালের হয়ে 10ম ফ্রি কিক ছিল তার। পুসকাসের 84 গোলের রেকর্ড অনেক আগেই ভেঙেছিলেন পর্তুগিজ তারকা। এখন দাইয়ের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়াটা তার জন্য শুধুমাত্র সময়ের ব্যাপার। বয়স 35 হলেও লাল সাদা জার্সিতে এখনো টকবগে যুবক। এবছর অক্টোবর আর নভেম্বরে আরো 4টি ম্যাচ খেলবে পর্তুগাল। পরের বছর মার্চে বিশ্বকাপ বাছাই, এরপর ইউরো আছে জুনে। অপেক্ষার ফল নাকি সুমিষ্ট হয়। 99 সংখ্যাতে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। এখন দাইয়ের রেকর্ড টপকে আন্তর্জাতিক ফুটবলে নিজেকে ধরা ছোঁয়ার বাহিরে নিয়ে যাওয়াটা শুধুই সময়ের ব্যাপার এই তারকা ফুটবলারের। অনিক জাবের, ৭১। প্রথমবারের মতো প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে নিলেন প্রিমিয়ার লিগের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। প্রথম প্রেমের মতো যা কিছু প্রথম সবই তো হয় ভীষণ মধুর। কেভিন ডি ব্রুইনা প্রথমবারের মতো হলেন পিএফ-এর বর্ষসেরা ফুটবলার। এর মধ্য দিয়ে ব্রুইনার সফলতায় যুক্ত হলো নতুন আরও একটা পালক। খেলোয়াড়দের ভোটে জিতলেন পিএফএ অ্যাওয়ার্ড। 1973-74 মৌসুমের পর ব্রুইনাই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় যে কিনা জিতলেন এই অ্যাওয়ার্ড। প্রিমিয়ার লিগের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এই মিডফিল্ডার। এটি আমার জন্য অনেক বড় একটি সম্মাননা। আমি আমার সকল সতীর্থ, প্রতিপক্ষ এবং সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে মাঠে এবং মাঠের বাহিরে সমর্থন দেওয়ার জন্য। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 48 ম্যাচে 16টি গোল করেছেন, সাথে 23টি গোল করিয়েছেন এই বেলজিয়ান সুপারস্টার। এছাড়াও এবারে বর্ষসেরা তরুণ হয়েছেন লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। দাতব্য কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন মার্কাস রাশফোর্ড। কোহিনুর কণা, ৭১।